আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আবুল কাশেমের মরদেহ জানাজা শেষে দাফন করা হয়েছে। বেলা 11:30টার দিকে গাজীপুর জেলা প্রশাসক মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে গেল রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আবুল কাশেমের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এদিকে দেশ জুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের পঞ্চম দিনে গাজীপুরে আরও 14 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন পুলিশের 8 থানা এবং জেলার 5 থানা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা বেশিরভাগ আওয়ামী লীগের নেতাকর্মী। আর এই নিয়ে গত 4 দিনে মোট 326 জনকে আটক করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, নতুন করে কাদেরকে আটক করা হলো একটু জানতে চাই আপনার কাছে। জি রেদওয়ানা, আপনি জানেন যে ডেভিল হান্ট অভিযান চলছে। গাজীপুরে কিন্তু গত রাতে 14 জনকে আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তবে এই 4 দিন অভিযানে গাজীপুরে 325 জন আটক হয়েছে। বেশির এই আওয়ামী লীগের নেতাকর্মীরাই আটক হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। তবে আপনাকে জানিয়ে রাখি 7ই ফেব্রুয়ারি যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, সেই মন্ত্রীর বাসভবনে কে বা কারা হামলা করেছে, সেখানে বৈষম্য যে ছাত্র জনতা সেখানে দেখার জন্য বা সেখানে গিয়েছিলেন, সেখানে কিন্তু সেই জনতার বৈষম্য ছাত্রের উপরে যে হামলা হয়েছে, সেই হামলায় কিন্তু গতকালকে আবুল কাশেম নামে যে ছাত্রটি আহত হয়েছিল সেটি কিন্তু ঢাকা মেডিকেল কলেজে নিহত হয়েছেন। তার পারিবারিক তার জানাজা কিন্তু আজকে গাজীপুর যে জেলা প্রশাসকের মাঠ রয়েছে সেখানে একটু আগেই জানাজা শেষ করা হলো। তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন। তবে আমি বলি, এই মুহূর্তে গাজীপুরে কিন্তু ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে যে ডেভিল হান্ট সেই অভিযানের। তো পুলিশ প্রশাসন বলছে যে এই বৈষম্য ছাত্র বা বিক্ষুব্ধ ছাত্রের উপরে যারা আহত করেছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারের চেষ্টা চলছে। জি রেদওয়ানা, এই ছিল গাজীপুর থেকে ডেভিল হান্ট অভিযানের সর্বশেষ খবর। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 1 যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল সকাল 10টায় নির্বাচন কমিশনে আসেন। দর্শক, সেখানে এখন সংবাদ সম্মেলন চলছে, আমরা সেখানে চলে যাচ্ছি সরাসরি। জামায়াতের কর্মপরিষদেরও সদস্য আমরা সকলেই কমিশনের সকল সদস্য এবং সচিব মহোদয়ের সঙ্গে খুব ফ্রাঙ্ক আলোচনা করেছি এবং ওনারা খুব সন্তুষ্টি প্রকাশ করেছেন যে আমরা খুব কনসুলেটেড একটা রিটার্ন প্রপোজাল আমরা পেশ করতে পেরেছি এবং ওনারা এখান থেকে অনেক উপকৃত হবেন। এবং কখনো কখনো কিছু বিষয়ে ওনারা প্রাসঙ্গিক মতামত দিয়েছেন। আলোচনা, ওনাদের সক্ষমতা, সীমাবদ্ধতা, সমস্যা, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আলোচনায় আমরা 23টা পয়েন্টে ওনাদেরকে লিখিত প্রপোজাল পেশ করেছি। তো সব তো আর এখানে আপনাদের সামনে ব্রিফ করার, মেজরের মধ্যে আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এদেশের জনগণ 2000 ছাত্র জনতার জীবন এবং প্রায় 30,000 ছাত্র জনতার যে আহত এবং রক্ত, এটা বৃথা যাবে। এই জন্য আমরা এটা বলেছি যে সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে, আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলিনি। এখানে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন। এটা করতে গেলে ইট উইল টেক টাইম, এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন
তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন করবে। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান, আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন, আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি। নিবন্ধন নেই, সেক্ষেত্রে নিবন্ধন নিয়ে আজকে আলোচনা হয়েছে কিনা, এবং আপনি আপনার কথা বললেন যে নির্বাচন অংশগ্রহণমূলক, সেক্ষেত্রে এই অংশগ্রহণ করার ক্ষেত্রে আওয়ামী লীগের প্রসঙ্গ আসছে কিনা আলোচনায়? না, সে প্রসঙ্গ আমাদের আলোচনায় আসেনি, সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা আমাদের নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে এবং আদালতে সেটা শুনানি চলছে। আমরা আশা করছি আমরা আদালতে ইনশাআল্লাহ ন্যায় বিচার পাবো। স্থানীয় সরকার নির্বাচনকে এই যে আমরা সংস্কারের কথা বলছি, নির্বাচনের যে যৌক্তিক সংস্কারের কথা শেষ করে তারপর জাতীয় নির্বাচন, এর আগে কি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কমিশনকে কোনো নির্দেশনা? কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা, কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। কোনটা? না, আমরা অনেকবার বলেছি এবং আমরা তো গত 25শে নভেম্বর সরকারের যে রিফর্ম কমিশন করা হয়েছিল, নির্বাচন ব্যবস্থার যে কমিশন একটা গঠন করেছিল সরকার, আমাদের কাছে লিখিতভাবে ওনারা আমাদের প্রপোজাল চেয়েছিলেন। জামাত ইসলামীর পক্ষ থেকে 25শে নভেম্বর রিটেন আমাদের একটা প্রপোজাল আমরা সেই রিফর্ম কমিশনের কাছে জমা দিয়েছিলাম। তার সাংবাদিকদের সাথে ব্রিফিং চলছিল নির্বাচন কমিশন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের বৈঠকের বিষয়ে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা অনলাইনে অল্প সময়ে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ এবং পাসপোর্ট আবেদনকারী কর্তৃক জটিলতা অভিযোগ ৯৯৯-এ অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। অনলাইনে আবেদন করে 14টি দেশের বিদেশি নাগরিকরা বাংলাদেশে 30 দিনের ভিসা পাবেন বলেও জানান তিনি। সোনালী ব্যাংকের মাধ্যমে ডলারে পেমেন্ট করতে পারবেন, 10 মিনিটে পাবেন ভিসা। আগে যেখানে 2 থেকে 3 ঘন্টা সময় লাগত বলে উল্লেখ করেন উপদেষ্টা। অন অ্যারাইভাল ভিসা পেতে অনেক সময় ধরেন একটু সময় যায়, কারো 45 মিনিট 1 ঘন্টা এরকম সময় লেগে যায়। বাট এই সিস্টেমটা এখন যেটা করা হচ্ছে, এই সিস্টেমটা যদি কার্যকরী হলে এটা প্রায় 10 মিনিটের ভিতরে উনি অন অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবে। ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। উপস্থিত আছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। এই তথ্য প্রতিবেদন জমা দেন। এখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। আর এ সময় তালিকাসহ অডিও, ভিডিও এবং 84টি মামলার এজাহারে কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। 1 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে কোটা বিরোধী আন্দোলনে সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করে। সেখানে 848 জনের শহীদের তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও, ভিডিও জমা দেওয়া হয়েছে। এ সময় তারা হত্যার সঠিক বিচার, ন্যায় বিচার দাবি করেন। যে তাণ্ডব চালিয়েছিল, নির্বিচার নির্যাতনা গুলি করেছিল, হত্যা করেছিল, তারই আমার একটা তালিকা সংগ্রহ করেছি। সারা বাংলাদেশে মামলা চলছে, মামলার কার্যক্রম চলছে। আমরা আজকে সেই মামলার বিষয়গুলো নিয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এসেছিলাম।
জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবিধান সংস্কার কমিশনের সংবাদ সম্মেলন চলছে। কথা বলছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দর্শক, যান্ত্রিক ত্রুটির জন্য সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তী সময় দেখানোর চেষ্টা করব। পরের সংবাদে চলে যাচ্ছি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে এই কমিশন, মেয়াদ 6 মাস। আর এই কমিশন গঠনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান এবং দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা এবং গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল এবং শক্তিসমূহের সঙ্গে আলোচনা শেষে সুপারিশ করবে। কমিশনের সহ সভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে। দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান সহ 5 জন। দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 এ যোগ দিতে বুধবার স্থানীয় সময়ে রাত 11:15টায় তিনি পৌঁছান। অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমদ বেলহৌল আল ফেলাসি। তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত 1 দশক ধরে দুবাইয়ে হয়ে আসা আন্তর্জাতিকভাবে অত্যন্ত সমাদৃত এই সম্মেলনের বিষয়ে অবহিত করেন। উভয় নেতা দুই দেশের মধ্যে ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বিনিময় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি গেল রাতে ঢাকা ত্যাগ করে। লিবিয়ার বেনগাজি থেকে আটকে পড়া আরও 145 জন বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়েছে আজ ভোর 5:30টায় বুরাক এয়ার ইউজেট 0222 এর চার্টার্ড ফ্লাইট যোগে তারা দেশে ফেরেন। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ দূতাবাস, ত্রিপলি, লিবিয়া এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজি থেকে তাদের আনা হয়, যাদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় এবং সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। লিবিয়ায় অবস্থানকালে বিভিন্ন সময়ে অপহরণ এবং নির্যাতনের শিকার হয়েছিলেন। এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে আর কেউ যেন লিবিয়ায় না যায় সে বিষয়ে সচেতন হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। তো যাই হোক, আজকে আমি বলবো যে ধন্যবাদ জানাতে চাইবো জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছেন, তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। যে গণহত্যা হয়েছে সে তার নির্দেশে হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া, আজকে সেটাই ফুটে এসেছে যে তার নির্দেশেই এই সমস্তগুলো ঘটেছে। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন। ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলা সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে, তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সহযোগী। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আর কি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছিলেন গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।